আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং তিনি আসলে সংবিধান মেনে পদত্যাগ করতেই পারেন। দেখেন, তাকে নিয়ে অস্বস্তি ছিল সবারই, জনগণের ছিল, এমনকি বিএনপিরও ছিল, অন্যান্য দলের ছিল। তবে ভুলটা আমাদের হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার 8 আগস্ট তাকে মেনে তার হাতে শপথ নিয়েছিল সংবিধান মেনে, যে কারণে পরবর্তীতে যে সময় সংবিধান বাতিলের প্রশ্ন আসলো, জামাত ইসলাম এনসিপি আন্দোলন করলো, তখন জনগণ বলল যে আপনারা তো এই সংবিধান মেনেই শপথ নিয়েছেন, সুতরাং আপনারা 6 মাস পরে 1 বছর পরে এসে বলছেন যে এই সংবিধান ভালো না। ভালো যদি না হয় তাহলে শপথ কেন নিলেন এই সংবিধান মেনে? আচ্ছা, মানে আমি কেন বললাম যে আসলে এনসিপি এবং জামাত ইসলাম, কারণ ওই সরকারটা ছিল মূলত এনসিপি এবং জামাতের সরকার এবং তাদের মদতপুষ্ট সরকার বলা যায়। এবং এই যে চুপ্পু সাহেব, তাকে নিয়ে তো আসলে বিতর্ক শেষ নাই। তাকে তো মানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বললে পাপ হবে, সেটা আসলে বলা সম্ভবপর নয়। যদিও তিনি নিজেকে বাঁচানোর জন্য অনেক কথা বলেছেন, বাধ্য হয়েই বলেছেন, কারণ তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় যেভাবে আসলে মানে জাতির সামনে হাজির হয়েছেন, কখনো কখনো বলেছেন যে আমি কয়েকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে পাশে সালাম করতে গেছি, তিনি আসলে কখনো আমার আসলে সালামটা গ্রহণ করেননি। তো এই কথা আসলে একজন রাষ্ট্রপতি বলতে পারেন না। আসলে কতটা মেরুদণ্ডহীন হলে তিনি আসলে এই কথা বলেন। তো যাই হোক, তারপরেও যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট তাকে মেনে নিল, সুতরাং বিএনপি বা আমাদের আসলে করার কিছু ছিল না, বা জনগণের করার কিছু ছিল না। দেখেন, যে প্রবলেমটা হতে পারতো যে নির্বাচন নিয়ে একটি চক্রান্ত ছিল, এবং এই চক্রান্তের যে গমর, সেটি আসলে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তিনি নিজেই ফাঁস করেছেন যে ডিপ স্টেটের পক্ষ থেকে বলা হয়েছিল আপনারা শেখ হাসিনার মেয়াদকালীন সময় পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকেন। তো আমরা ক্ষমতায় থাকি না, এই কথা আসিফ মাহমুদ নিজেই বলেছিল। এখন যেহেতু নির্বাচনের চক্রান্ত ছিল, সুতরাং শাহাবুদ্দিন সাহেব তো শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করলো, এরপরে ইন্টারিম গভর্নমেন্টকে শপথ পাঠ করালো, সংবিধানকে অক্ষুণ্ণ রাখলো। মনে করেন যে ওই সময় যে আন্দোলনটা শুরু হয়েছিল, যদি জামাতি কোনো রাষ্ট্রপতি তিনি আসলে ওই পদে আসীন হতেন ইন্টারিমের সময়ে, তাহলে কি আজকের বাংলাদেশে কোনো নির্বাচন হতো? যেখানে জামাতের স্লোগানই ছিল যে সংস্কারের আগে, মানে কথিত সংস্কার, সেই সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, মূলত 5 বছর ক্ষমতায় থাকতে হবে, এইটাই হলো কথিত সংস্কার। তো ওই জামাতি রাষ্ট্রপতি তো বাংলাদেশে নির্বাচন দিত না, হয়তো জামাত এবং এনসিপিকে ক্ষমতায় বসানোর জন্য যত ধরনের মেকানিজম করা দরকার সেটাই করত। এখন এই সেন্সগুলো তো আসলে বিএনপির আছে, যে কারণে বিএনপি এই সময় সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে, যে কারণে বিএনপি বলেছিল যে আপনারা তো এই রাষ্ট্রপতিকে মেনেছেন, আপনারা এই সংবিধানকে মেনেই শপথ নিয়েছেন, আমরা তো বলি নাই আপনারা এই রাষ্ট্রপতিকে মেনে নেন, আমরা তো বলি নাই যে এই সংবিধানকে আপনারা মেনে নেন। একটি গণ অভ্যুত্থানের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি সংশোধিত সংবিধান, যে সংবিধান হাসিনা যেভাবে কাটা ছেঁড়া করেছিল। আমি এই জন্যই বললাম যে একটি সংশোধিত সংবিধান, সবার সাথে মতামত আলোচনার ভিত্তিতে। তো যাই হোক, সেটি আসলে ওই সময় তারা এক ধরনের ব্যাহত করেছে নিজেদের লোভের কারণে। লোভটা আসলে সংবরণ করতে পারে নাই যে কত দ্রুত শপথ নেওয়া যায় আর কত দ্রুত আসলে ওই মন্ত্রিত্বের চেয়ারে বসা যায়। তাদের লোভের কারণেই মূলত সংবিধানও মানে বলা যায় অক্ষত থাকলো এবং রাষ্ট্রপতি বহাল থাকলো। আচ্ছা, আজকে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলো, দেখেন দল হিসেবে বিএনপি অতীতে ক্ষমতায় গিয়েছে, এদেশের অপোজিশন হিসেবে জাতিকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাই না? বিএনপি জানে কখন কি করতে হয়। জামাতের যে হটকারিতা, জামাত যে সময় চেয়েছিল মানে রাষ্ট্রপতির পদত্যাগ, ওই সময় যদি বিএনপি সায় দিত তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হতো না। সুতরাং এখন রাষ্ট্রের যথেষ্ট, আমার কাছে মনে হয় যে রাষ্ট্র কন্ট্রোলের মধ্যে রয়েছে, বা একটা ভারসাম্যপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এখন এই রাষ্ট্র থেকে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে, যেহেতু নির্বাচিত সরকার, এমন কোনো চক্রান্ত তার পক্ষে আসলে করার সুযোগ ছিল না, কারণ জাতীয় সংসদে যারা আছে জনগণের ভোটে নির্বাচিত। মানে আমি কেন বলছি দেখেন, ডেইলি স্টারে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন। আমি পরবর্তীতে এটি আসলে জানার চেষ্টা করেছি, আমি এর কোনো হদিস পাইনি। তবে জনগণের মনের মধ্যে এক ধরনের সন্দেহ ছড়িয়ে পড়েছে। এখন এই সন্দেহ ছড়িয়ে পড়ার পরে বিএনপি আসলে আর সমর্থন দিতে পারে না এই রাষ্ট্রপতিকে, কারণ শেখ হাসিনা, আমি এইটা একটু শেষ করব, শেখ হাসিনা ইতিমধ্যে সে বলেছে যে আমি ডিসেম্বরে আসতেছি। তো সব মিলিয়ে আসলে এটা আসলে এড়িয়ে যাওয়া যাচ্ছে না যে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির কথা হয়নি, আবার এটাও শিওর করে বলা যাচ্ছে না যে কথা হয়েছে। সব মিলে একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবার রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের নিয়োজিত, আবার রাষ্ট্রপতি যেহেতু শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, কমিটেড, সব মিলে আসলে এই পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন তাহলে আসলে তার পদত্যাগ করাটাই আসলে আমার কাছে মনে হয় যথাযথ সিদ্ধান্ত হয়েছে। তবে বিএনপিকে ধন্যবাদ দেওয়া উচিত যে রাষ্ট্রপতির কোনো অসম্মান বিএনপি করে নাই। দল হিসেবে বিএনপি প্রতিহিংসা পরায়ণ নয়, যিনি রাষ্ট্রের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বলেন বা ধারাবাহিকতা বলেন সেটিকে তিনি ধরে রেখেছিলেন এবং একই সাথে নির্বাচন বাধাগ্রস্ত করেননি। সব মিলিয়ে আসলে বিএনপি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যাতে করে এমন কোনো নজির স্থাপিত হয় যে এই রাষ্ট্রপতিকে অপমানিত করা, ভবিষ্যতে আরেকজনকে অপমান করার সুযোগটা তৈরি হয়। বিএনপি কিন্তু সেই নজিরের দিকে যায়নি, এই জন্য বিএনপিকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত। পরবর্তী রাষ্ট্রপতি কে বা কারা হতে পারেন, বলে শেষ করি। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে, এই প্রসঙ্গে আপনার কাছে 30 সেকেন্ডে শেষ করে দিই, 30 সেকেন্ডে শেষ করে দিই। দেখেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে সেটা আসলে অত্যন্ত বলা যায় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত নিয়ে টকশোতে আসলে আলোচনা করা বা মুখরোচক বক্তব্য দেওয়া দায়িত্বশীল জায়গা থেকে এটা অনুচিত। তবে আমি এতটুকু আপনাকে বলবো যে আস্থা রাখেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই বাংলাদেশে বিনয়ের সংস্কৃতি চালু করেছেন, আন্তরিকতার সংস্কৃতি চালু করেছেন, তার উপর আস্থা বিশ্বাস রাখেন। রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগ করার মধ্য দিয়ে আমি মনে করি যে ঘটনা কি ঘটেছে বা কি আছে সেটা বিশ্লেষণ আপনি নানানভাবে করতে পারেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সন্তুষ্ট হয়েছে এবং আগামীতে যাকে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি সরকারের পক্ষ থেকে মনোনীত করা হবে নির্বাচনের জন্য, এতটুকু বলতে পারি আমাদের জাতীয় সংসদের যিনি স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা যেভাবে নিরপেক্ষভাবেই মানে সংসদটা ডিল করার চেষ্টা করছেন, ঠিক একইভাবে আগামীতে যে রাষ্ট্রপতি আসবেন তিনি অতীতে হয়তো কোনো রাজনীতি করেছেন, কিন্তু ওই চেয়ারে বসার পরে তিনি বাংলাদেশের জনগণের অভিভাবক হবেন এবং তিনি নিরপেক্ষভাবেই আমাদের স্পিকার যেভাবে কাজ করছেন ঠিক ওইভাবেই কাজ করবেন এবং সরকারি দল, বিরোধী দল, এদেশের জনগণ তার উপর ইনশাল্লাহ আস্থা রাখবে। আর সেই পর্যন্ত আমি সবাইকে বলবো আপনারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখেন। যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার দেশ এবং জাতির কল্যাণে, যে সিদ্ধান্ত নিলে জাতির কোনো ক্ষতি হবে না, হটকারিতা হবে না, ইনশাল্লাহ যথাসময়ে সেই সিদ্ধান্ত আসবে। জি, ধন্যবাদ রাশেদ খান আপনাকে। এবার রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই যে বেশ আলোচনা গুঞ্জন ছিল যে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু আসলে আদৌ পদত্যাগ করবেন কিনা, কিংবা এই পদত্যাগের পেছনে রাজনৈতিক কোনো চাপ রয়েছে কিনা, নানান যেটা রাশেদ খানও বলেন ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিও তৈরি হয়েছিল এবং এনসিপি তো অলরেডি তার পদত্যাগের পরে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রেখেছেই। এখন প্রশ্ন হচ্ছে তিনি গ্রেপ্তার হওয়া বা অন্য কোনোভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এই পর্যায়ে নেবেন কিনা, আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। না, প্রথমত হচ্ছে আমাদের রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টা, আমাকে যদি বলেন যে মানে অপেক্ষা করা হচ্ছিল যে কখন এই ঘটনাটা ঘটবে, এটা সুতরাং আমার কাছে এটা কি বলবো যে ঘটবে না, পুরো সময়টা দায়িত্ব পালন করে যাবেন, এটা আমরা কখনো ভাবিনি বা বাস্তবতাও সেটা ছিল না এবং সেটা আমাদেরও ব্যাপার না, এটা উনি নিজেও বলেছেন। উনি নিজে তো এর আগে রয়টারের সাথে যদি ভুল না করি সাক্ষাৎকারে বলেছেন যে আমি নির্বাচনের পরে পদত্যাগ করতে চাই
তারপরে বলেছেন যে সরকার যে পর্যন্ত চাইবেন আমি সেই পর্যন্তই থাকবো। সুতরাং এই ব্যাপারে ওনার দিক থেকে যা ছিল এবং আজকে যে ঘটনা ঘটলো তারই ধারাবাহিকতা। এখন সময়টা হয় কি, এটাই রাজনীতির কিন্তু বাস্তবতা, যে হয়তো ঘটনাটা আজকে না ঘটে 10 দিন পরে ঘটতে পারতো অথবা 5 দিন আগে ঘটতে পারতো। সুতরাং এটাই বাস্তবতা, সেটাকেই ধরে নেওয়া দরকার বলে আমি মনে করি। এটা হচ্ছে এই ব্যাপারে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা কখন যার সম্পর্ক হোক বিষয় সম্পর্ক কথা বলছি, এবং সেটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্বশীল হওয়া দরকার। যেমন উনি শেষে একটা ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র দায়িত্বশীলতার কথা বলছেন। আমি জেনারেলি বলছি রাজনীতির দায়িত্বশীলতার কথা, এটা থাকা দরকার। এবং আমি মনে করি সেটা একটু মনে রাখতে হবে, এখন কিন্তু আমরা একটা গণতন্ত্রের পথে হাঁটছি এবং এই হাঁটাটা নিরঙ্কুশ হয়নি। এবং এটা মনে রাখতে হবে নিরঙ্কুশটা এত সহজ না। আমি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, তিনি আজকেও এখানে বললেন, আগেও বলেছেন, এটা নতুন না, তবুও ডিপ স্টেটের কথা আসছে এবং যারা এখনো মানে বহল তবিয়াতে আছে। সম্প্রতিকালে আমেরিকান রাষ্ট্রদূত এই অফিসে যে নানা ধরনের কথা বললো, গণতন্ত্রের সবক দিল এবং তারাও তাকে কি গণতন্ত্রের আশ্বস্তের জায়গাটা করলো, এটা কিন্তু মনে রাখা দরকার। এবং শুধু ডিপ স্টেট আমরা পুরোনো দিনের ব্যাপার না, ভূ রাজনৈতিক কারণে নানা ধরনের ঘটনা এবং তারা সবসময় চাইবে একটা দুর্বল সরকার, তাবেদার সরকার। সুতরাং আমরা যখন গণতন্ত্রের পথে হাঁটছি তখন কতকগুলো পদ্ধতি, নীতিমালা, এইটা যাতে যথাযথভাবে অনুসরণ হয় সেইটা চলা উচিত, না হলে সংকট যে কোনো সময় তীব্র হতে পারে, সেটা আমাদের আকাঙ্ক্ষা না। সেই বিবেচনায় যদি বলি, আমরা দেখলাম যে শাহাবুদ্দিন সাহেব তিনি তার পদত্যাগপত্রে কতকগুলো কথা কিন্তু গুরুত্বপূর্ণ আমি বিবেচনার পক্ষে। যেমন ধরেন, যতটুকু দেখলাম তাতে প্রথমে তিনি 5ই আগস্টের যে অভ্যুত্থানের সেটার পরবর্তী সরকার গঠন এবং এইটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে, সে ব্যাপারে কিন্তু উনি আবার পরিষ্কার করে দিয়ে গেছেন সেটাও একটা জরুরি ঘটনা, যে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে করা হয়েছে, যেটা আমার সাংবিধানিক জায়গা। সুতরাং এই অহেতুক বিতর্কের জায়গাটার থাকলেও কেউ করতে পারি, বিতর্ক তো যে কেউ করতে পারে, কিন্তু ওনার দিক থেকে যেহেতু উনি দায়িত্ব পালন করছেন আরো সুনির্দিষ্ট করে গেলেন। দ্বিতীয়ত তিনি আরেকটা কথাও বলেছেন, আমি যদি বলি দ্বিতীয় পার্টে দেখলাম সংসদ নির্বাচন গণতন্ত্রের পথে যাত্রা, এবং সেক্ষেত্রে ওনার ভাষায় যে সরকারি দল বিরোধী দল মিলে গণতন্ত্রকে সুদৃঢ় করে একটা ইতিবাচক ভূমিকায় যাচ্ছে বলে বলেছেন। তার মানে নির্বাচন এটা নিয়েও কেউ যদি কোশ্চেন করতে চায় সে ব্যাপারে উনি এক ধরনের সুনির্দিষ্ট করে কথাটা বলে গেছেন। হ্যাঁ, থার্ড হচ্ছে পদত্যাগের কারণ হিসাবে যেটা আমি দেখলাম, উনি সুনির্দিষ্ট করে অসুস্থতা শুধু এক বাক্যে না, নানা ধরনের রোগের কথা বলেছেন এবং শেষে দেখলাম উনি বলেছেন যে উনি নিজে পড়ে যাচ্ছিলেন, থাকতে পারছিলেন না এবং এই ধরনের পদে থাকা উচিত না। পরে বলেছেন এটার জন্য উনি দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। তার মানে এই অসুস্থতাকে উনি নিশ্চিত করছেন। তো এইটা হলে তো আর কিছু বলার থাকে না, আমাদের সংবিধানকে আপহোল্ড করলে পরে উনি পদত্যাগ করেন এবং এটা নিয়ে আর আলোচনার সুযোগ থাকে না এবং অটোমেটিক্যালি যার দায়িত্ব নেওয়ার কথা তিনি করেছেন। এবং আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দনও জানাই যিনি এই সময়ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা। আমি ওনার কথা শুনলাম যে তিনি এটাকে ইতিবাচক এবং হিসাবে তিনি যিনি এই বিদায়ী রাষ্ট্রপতি তার সুস্বাস্থ্য কামনা সহ এটা করেছেন, এটাই আমি মনে করি কালচার হওয়া দরকার। সুতরাং সেইটাই যথাযথভাবে হয়েছে বলে মনে করি। আরেকটা কথা এই ব্যাপারে বলে, যে আপনি যেটা বলেছেন, আমি এই ব্যাপারে আজকে সময় নেওয়া অপ্রয়োজনীয়। ধরেন অনেকে যেটা বললো, আমি আমার আলোচনায় বলেছি স্থান কাল পাত্র বুঝতে হয়। তারপরে কেউ যদি অপরাধ করে সে সময় বলে দেবে, এটা নিয়ে তো মানে বরঞ্চ এই দায় মুক্তি না, আমরা কোনো সবার দায় মুক্তির বিরোধীর মানুষ। সুতরাং সেই জায়গাটায় আমাদের কাছে নতুন কিছু বিষয় বলে মনে হয় না, বরঞ্চ আমাদের ভাবতে হবে যে ভাবতে না, আমি মনে করি যে পরবর্তী পদক্ষেপ সমূহ যেটা উনি প্রধানমন্ত্রী, এটা সিপিবির কোনো বিষয় না, এটা গণ অধিকার পরিষদ বা অন্য কোনো দলের বিষয় না। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেয়া আছে, তার নামে মামলা করা যায় না, তাকে জেলে ঢোকানো যায় না, তাকে একদম মানে পুরোপুরি দায়মুক্ত করা আছে। এখন সেক্ষেত্রে হ্যাঁ, আপনি এটি নিয়ে আলোচনা তুলতে পারেন, আপনি সংসদে কথা বলতে পারেন, সংবিধান সংশোধনের জন্য আপনি আলাপ তুলতে পারেন। এখন তো অনেক বিষয়ে আলোচনা হচ্ছে, তাই না? এখনো পর্যন্ত তাকে আসলে দায় মুক্তি দেওয়া আছে এবং আমার কাছে মনে হয় যে
নানান বাস্তবতায় এই দায় মুক্তি এটা আসলে সবসময় থাকবে। আচ্ছা, এখন এনসিপি বা জামাতের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের যে দাবি করা হচ্ছে, আমার কথা হলো যে নাহিদ ইসলাম যে ব্যক্তিকে নেতা মেনে, রাষ্ট্রের প্রধান নেতা মেনে শপথ নিলেন যে ব্যক্তির হাতে, তিনি কি ওই সময় অপরাধী ছিলেন নাকি আসলে তিনি নিষ্পাপ ছিলেন? মানে নাহিদ ইসলাম যার কাছে যে সময় মানে তিনি শপথ নিয়েছেন সেই সময় তিনি ছিলেন অপরাধী, আর তিনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে পদত্যাগ করার পরে ওই রাষ্ট্রপতি হয়ে গেছে নিরপরাধী। এটা তো আসলে মানে দুঃখিত, আমার মনে হয় এটা আমি ভুল বলেছি। মানে নাহিদ ইসলাম যে সময় দায়িত্ব নিয়েছিলেন ওই সময় রাষ্ট্রপতি ছিল নিরপরাধী, আর তিনি পদত্যাগ করার পর এখন রাজনৈতিক নেতা হয়েছেন, দলের আহ্বায়ক হয়েছেন, এখন রাষ্ট্রপতি হয়ে গেছে অপরাধী, তাই তো? বিষয়টা আসলে এরকমই বোঝাতে চাচ্ছেন মূলত, যেহেতু ওই রাষ্ট্রপতিকে মানে শাহাবুদ্দিন সাহেবকে তারা আসলে বহাল রেখেছিলেন। বহাল রাখার কারণে আসলে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাকে সরিয়ে দেওয়া, এটা আসলে জটিল হয়ে গিয়েছিল। মানে ওই সময়কার বাস্তবতায় গণঅভ্যুত্থানের পরে আসলে অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়, কিন্তু যখন রাষ্ট্র একটা ধারাবাহিকতার দিকে যায় তখন আসলে অনেক কিছু চাইলেও করা যায় না। যে কারণে বিএনপি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি, যেটি জামাত ইসলাম সবসময় নিয়ে থাকে। এনসিপি তারা নিচ্ছে, ভবিষ্যতে নিবে। বিএনপির পক্ষে আসলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর নয়। দেখেন, যে সময় এসে বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলেও বিএনপি কিন্তু বলে নাই, অনুরোধ করে নাই যে আপনি থেকে যান। কারণ বিএনপি বুঝতেছে যে সামগ্রিক বাস্তবতায় আসলে তাকে আর মানে কোনোভাবেই সমর্থন দেওয়া সম্ভবপর নয়। একটা সময় হ্যাঁ প্রয়োজন ছিল, রাষ্ট্রে নানান ধরনের চক্রান্ত হচ্ছিল, বিশেষ করে আপনিও বারবার বলছিলেন ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট। দেখেন, ডিপ স্টেট আসলে কারা সেটি এখনো পর্যন্ত আমরা পুরোপুরি কেউই বলতে পারি না, তবে একটা অনুমান আমাদের আছে যে গোয়েন্দা সংস্থা তারাই হয়তো ডিপ স্টেট হিসেবে কাজ করে। দেখেন, এখন বর্তমানে গোয়েন্দা সংস্থা আসলে ওই অর্থে এখন আর ওই ভূমিকাটা পালন করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ডিপ স্টেট খুব বেশি ভূমিকা রাখতে পেরেছে এটা আমার কাছে মনে হয় না। আসিফ মাহমুদ হয়তো খামাখায় একটা কথা আলোচনায় থাকার জন্য বলেছিল, আমার কাছে মনে হয়। দেখেন, ডিপ স্টেট যদি তাদেরকে এইভাবে বলেই থাকে তাহলে ডিপ স্টেট এনিহাও সেটা বাস্তবায়ন করতো, যদি তাদের ক্ষমতা ওই সময় থাকতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে, সাংবাদিকরা কাজ করেছে, এখনো করছে। অন্তর্বর্তীকালীন সরকার মানে সরকারের সময়ের চেয়েও আমার কাছে মনে হয় এখন গণমাধ্যম এবং সাংবাদিকরা আরো বেশি স্বাধীনভাবে কাজ করছে। সব মিলিয়ে যদি আসলে ডিপ স্টেটের কোনো ভূমিকা থাকতো তাহলে সেটি আসলে আমাদের সামনে আসতো। আমার কাছে মনে হয় যে ডিপ স্টেটের যে ভূমিকা অতীতে ছিল সেটা মোটামুটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার এক প্রকার মরণ হয়ে গেছে এবং কবর হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এখন আর ডিপ স্টেট নামের কেউ আসলে নাই, ফিরে আসা সম্ভবপর নয়। যদি থাকতো তাহলে এই যে রাষ্ট্রপতি মনে করেন যে সে এনিহাও থাকতে চাইতো, মনে করেন যে জনগণ তাকে সরিয়ে দিচ্ছে, দেশের জনগণ বা সরকারি দল বিরোধী দল সবাই মিলে তাকে সরিয়ে দিচ্ছে। ডিপ স্টেট যদি এত পাওয়ারফুল হতো তাহলে রাষ্ট্রপতিকে সমর্থন দিয়ে বলতে আপনি থেকে যান, বাকিটা আমরা দেখব। সেটা কি সম্ভবপর হয়েছে? হয়নি। তার মানে ডিপ স্টেট এখন অকার্যকর, যেটা আমার ধারণা। এবং এই অকার্যকর এটা আসলে মোটামুটি তাদেরকে আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ছাত্র জনতা এক ধরনের অকার্যকর করে দিয়েছে। তো এই মুহূর্তে আসলে ডিপ স্টেট নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। আর সর্বশেষ বলবো যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি যেহেতু নিজেই দাবি করেছেন অসুস্থ, যতদিন বাঁচেন তাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কারণ সংবিধানে যতক্ষণ পর্যন্ত এই সংবিধান বহাল আছে আপনি তাকে আসলে কোনো পানিশমেন্ট দিতে পারবেন না, এটা সম্ভবপর নয়। সুতরাং তাকে আসলে আর পানিশমেন্ট দেওয়ার সুযোগটা রাখা হয়নি। নাহিদ ইসলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের হাতে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেত সেটা আসলে আর সুযোগটা রাখে না। এই দায়টা, এই যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না, এই দায়টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে, এই দায়টা নাহিদ ইসলামকে নিতে হবে। এখন আপনি এসে বলতেছেন তারে আমরা জেলে ভরবো, মানে কোন প্রক্রিয়ায়, কিভাবে? সংবিধান তো আপনারা সমন্বিত রাখলেন, রাষ্ট্রপতিকে রেখেছিলেন, এখন রাষ্ট্রপতির অপরাধ তো আপনি মাফ করে দিয়েছিলেন ওই সময়।